হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাপটি প্লাস। অ্যাপটি প্লাসে সবাইকে স্বাগত। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহে নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ ডাব্লিউবিসিএস 2024-কে লক্ষ্য রেখে। আমরা এই সিরিজে কি করছি? আমরা টোটাল 30 এমসিকিউজ করবো কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, এবং তার সাথে দুটো মেন্সের কোশ্চেনও আমরা রেখেছি। মেন্সের কোশ্চেন কেন রেখেছি? কারণ আমরা জানি 2025 সাল থেকে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে। সেটাকে মাথায় রেখে আমরা মেন্সের কোশ্চেন করছি। এবং ওভারঅল যেহেতু পরের বছরও প্রিলিমস পরীক্ষা তো থাকবেই, সেখানে তো এমসিকিউ ফরম্যাট থাকবেই, সেই জন্য এমসিকিউ ফরম্যাটটাও রেখেছি। তাহলে এমসিকিউ এবং মেন্সের দুটো একসঙ্গে থাকবে ফরম্যাট। তো আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমাদের কি করতে হবে? এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো চলো, প্রথম প্রশ্ন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। বলছে হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোন আইআইটি হ্যাজ প্রিপেয়ার্ড এ প্রজেক্ট কল ভিস্তার টু ব্রিং এ ডিজিটাল ইনিশিয়েটিভ ইন এগ্রিকালচার। তাহলে প্রজেক্ট একটা নিয়ে আসা হয়েছে, সেই প্রজেক্টের নাম হচ্ছে বিস্তার প্রজেক্ট। এই প্রজেক্টটা কি করার চেষ্টা করছে? এগ্রিকালচারাল ডিজিটাল ইনিশিয়েটিভ নিয়ে আসার চেষ্টা করছে। তো বলছে এটা কোন আইআইটির প্রজেক্ট, কোন আইআইটিটা প্রিপেয়ার করেছে। দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আইআইটি মাদ্রাস। দেখো, আইআইটি মাদ্রাস মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এর সাথে কোলাবোরেশন করেছে এবং এই প্রজেক্ট বিস্তার স্টার্ট করেছে। এই প্রজেক্ট বিস্তার করবেটা কি? দেখো, আমাদের দেশে ফার্মার আছে, এই ফার্মারদেরকে অ্যাডভাইস দেবে। এই প্রজেক্ট বিস্তারের আন্ডারে আইআইটি মাদ্রাস এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কোলাবোরেট করেছে, এবং এই কোলাবোরেশনের ফলে কি হবে? এই প্রজেক্টের আন্ডারে ফার্মারদেরকে অ্যাডভাইস দেওয়া হবে। কিসের অ্যাডভাইস দেওয়া হবে? ফার্মারদেরকে ক্রপ প্রোডাকশনের ব্যাপারে অ্যাডভাইস দেওয়া হবে। আচ্ছা, আর কি দেওয়া হবে? ক্রপ ম্যানেজমেন্টের ব্যাপারে, স্টোরেজের ব্যাপারে, ওভারঅল সাপ্লাই চেনের ব্যাপারে, কিভাবে মার্কেটিং করতে হয়, হুম, ক্রপের কিভাবে মার্কেটিং করতে হয় সেই ব্যাপারে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু অ্যাডভাইস দেওয়া হবে। এবং ধরো ফার্মারদের জন্য গভর্নমেন্ট কি কি স্কিম এনেছে, গভর্নমেন্ট তো অনেক ধরনের স্কিম নিয়ে আসে ফার্মারদের জন্য, সেই স্কিম সম্পর্কে এই প্রজেক্ট বিস্তারের আন্ডারে ফার্মাররা অ্যাডভাইস পেয়ে থাকবে। তাহলে এই হচ্ছে প্রজেক্ট বিস্তার। আচ্ছা, এবার আমরা যদি আইআইটি মাদ্রাস সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের দেশে যে এনআইআরএফ র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিং অনুসারে এক নাম্বার হচ্ছে, টপে আছে হচ্ছে, আইআইটিদের মধ্যে টপে আছে হচ্ছে আইআইটি মাদ্রাস। এবং আইআইটি মাদ্রাস সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, আইআইটি মাদ্রাসের একটা ইউনিট বিদেশেও আছে, সেটা হচ্ছে তানজানিয়াতে আছে। তাহলে আইআইটি মাদ্রাসের একটা শাখা খোলা খোলা হয়েছে তানজানিয়া কান্ট্রিতে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে বললাম। চলো, দেখো এখানে সব লেখা আছে। দেখো, ক্রপ প্রোডাকশনের ব্যাপারে, মার্কেটিং এর ব্যাপারে, ভ্যালু এডিশন, সাপ্লাই চেন, এইসব ব্যাপারে ইনফরমেশন পেয়ে থাকবে। এবং গভর্নমেন্ট যে স্কিম আছে সেই সম্পর্কেও ফার্মাররা ইনফরমেশন পেয়ে থাকবে, এবং ক্রপ প্রোডাকশন, মার্কেটিং, সাপ্লাই চেনের ব্যাপারে অ্যাডভাইস পেয়ে থাকবে এই প্রজেক্ট বিস্তারের আন্ডারে। দেখো, বললাম কি, আইআইটি মাদ্রাস, আইআইটি মাদ্রাস তার সাথে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের কোলাবোরেশন, প্রজেক্ট বিস্তার, এটা জেনে নিলাম আমরা। এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়াস ফার্স্ট নিউ জেনারেশন ইলেকট্রিক ফেরি ঢেউ অন 9 জানুয়ারি 2025 হ্যাজ বিন লঞ্চড বাই সিএমও। এই ঢেউ, ঢেউ কি? ইন্ডিয়ার প্রথম নিউ জেনারেশন ইলেকট্রিক ফেরি। এটার উদ্বোধন কে করলো? এটার উদ্বোধন করলো ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি, এটার উদ্বোধন করেছে। এবারে যে ঢেউটা আছে এটা হচ্ছে তোমার ব্যাটারি পাওয়ার্ড, এটা হচ্ছে তোমার ব্যাটারি পাওয়ার্ড, এবং এখানে সোলার প্যানেলও থাকবে। এখানে যেহেতু সোলার প্যানেল আছে, তাই পুরো ব্যাপারটা বেশ ইকো ফ্রেন্ডলিও বটে। সোলার সিস্টেমের এখানে ব্যাপার আছে। দেখো, এখানে সোলার সেল লাগানো হয়েছে, সোলার প্যানেল লাগানো হয়েছে, যাতে জিরো এমিশন ব্যাপারটা মাথায় রাখা যায়। দেখো, কি এনশিওর করছে? ক্লিন অ্যান্ড সাস্টেনেবল অপারেশন। কারণ যেহেতু আমরা সোলার সোলার প্যানেল ইউজ করছি, এবং এটা সোললি পাওয়ার্ড বাই ব্যাটারি, ব্যাটারি পাওয়ার্ড আমি বললাম। এবং এটা চলবে তোমার মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় দক্ষিণেশ্বর অব্দি। এবং আরেকটা কথা মাথায় রেখে দেবে যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রিসেন্টলি গঙ্গাসাগর মেলারও উদ্বোধন করেছেন। যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি কিন্তু রেখেছি। ন্যাশনাল লেভেলের এবং ইন্টারন্যাশনাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তো কোশ্চেন আসে, তার সাথে সাথে আমরা স্টেট স্পেসিফিক কিছু কোশ্চেনও এমসিকিউ এর মধ্যে, বা যদি মেন্সের কোশ্চেনের মধ্যেও সম্ভব হয় আমরা রাখবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটাও একটা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন। হু ওয়াজ অনার্ড উইথ লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, বিখ্যাত ফিল্ম মেকার, ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা কে দিচ্ছে? ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা কাকে দেওয়া হয়েছে? চারটে অপশন আছে।
এখানে অ্যান্সার হয়ে যাবে, কাকে দেওয়া হয়েছে, অপর্ণা সেনকে দেওয়া হয়েছে। আচ্ছা, চন্দন সেন এখানে কি অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দন সেন। এবং এই দুজন সৃজিত মুখার্জি এবং দেবালয় ভট্টাচার্য, এনারা দুজন বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে। তাহলে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড এই দুজন পেয়েছেন। দেখো, দেখো এখানে মানিক বাবুর মেঘ, এটা হচ্ছে বেস্ট বেঙ্গলি ফিল্ম এখানে। চন্দন সেন হচ্ছে বেস্ট অ্যাক্টর, এবং সৃজিত মুখার্জি এবং দেবালয় ভট্টাচার্য হচ্ছে বেস্ট ডিরেক্টরে অ্যাওয়ার্ড পেয়েছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর অপর্ণা সেন তো সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, এটাও আমি তোমাদেরকে বলে দিলাম। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে হর ঘর লাখপতি যোজনা, প্রত্যেক ঘরে নাকি লাখপতি হবে। এটা কোন ব্যাংকের স্কিম, এটা হচ্ছে এসবিআই স্কিম। এর আন্ডারে কি হবে, দেখো তোমাকে রেকারিং ডিপোজিট খুলতে হবে। এই রেকারিং ডিপোজিট মানে কি, রেকারিং ডিপোজিট হচ্ছে একটা অ্যাকাউন্ট যেখানে তোমাকে ফিক্সড অ্যামাউন্ট মান্থলি কিছু ফিক্সড অ্যামাউন্ট তোমাকে ডিপোজিট করতে হবে। মান্থলি তুমি কত ফিক্সড ডিপোজিট, কত অ্যামাউন্ট ফিক্সড করবে, সেটা তুমি ঠিক করবে, এবং কতদিন ম্যাচুরিটি পিরিয়ড থাকবে এটাও তুমি ঠিক করবে। এটা হচ্ছে রেকারিং ডিপোজিট, মানে প্রত্যেক মাসে কিছু 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 করে টাকা দেবে, এবং প্রত্যেক মাসে কিছু 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 টাকা জমা দিয়ে তোমার ম্যাচুরিটি যখন হবে তখন তুমি লাখ টাকার উপরে পেয়ে যাবে। সেই জন্য হচ্ছে হর ঘর লাখপতি স্কিম এটার নাম। তো এটার মিনিমাম তুমি এখানে 3 থেকে 10 বছরের মধ্যে টাকা রাখতে পারবে এখানে। দেখো, অ্যাকাউন্টটা তুমি 3 থেকে 10 বছরের মধ্যে রাখতে পারো, এবং এটা একটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, যেখানে তোমাকে প্রত্যেক মাসে কি একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা তোমাকে জমা দিতে হবে। আচ্ছা, এবার আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি এখানে। আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ লঞ্চ করেছি যার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস সাকসেস গাইড। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে নাও। জয়েন কিভাবে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে যাও, লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এই গ্রুপে আমরা কি করছি, ডেলি প্র্যাকটিস কোশ্চেন রাখছি। ডেলি প্র্যাকটিস কোশ্চেন সকালবেলায় আমরা পোস্ট করছি, তার অ্যান্সার তুমি এখানে লিখবে, অ্যান্সার লিখে এখানে দেখো সাবমিট করবে তুমি, এবং তার ইভ্যালুয়েশন পেয়ে যাবে, এবং এর সাথে সাথে তোমরা মডেল অ্যান্সারটাও পেয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তোমরা যাও এক্ষুনি এবং এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। তাহলে পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ আফ্রিকান কান্ট্রি হ্যাজ জয়েন্ট দ্য ইউএনএসসি অ্যাজ এ টেম্পোরারি মেম্বার। ইউএনএসসি জয়েন করেছে টেম্পোরারি মেম্বার হিসাবে কোন দেশ। দেখো এখানে আগে ব্যাপারটা একটু বুঝে নাও এই ইউএনএসসি সম্পর্কে। ইউএনএসসি কি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এর কাজ কি, এর মেন কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল পিস কে বজায় রাখা। মানে যদি অন্যভাবে আমরা দেখতে চাই, যে যুদ্ধ আটকানো এর একটা কাজ হবে, কিন্তু আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, ইসরায়েল গাজা ওয়ার হচ্ছে। তো এই সমস্ত ওয়ার যখন হচ্ছে তখন কিন্তু এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এফিকেসির উপর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে, যে তাহলে যদি যুদ্ধই হচ্ছে তাহলে এই সংস্থাটা কি করছে, এ কেন যুদ্ধ আটকাতে সক্ষম নয়। তো যাই হোক, সেটা একটা মেন্সের কোশ্চেন, এবং সেটা ইন্টারভিউ অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে, যে এটা কি তোমার মনে হচ্ছে ইউএনএসসি ইফেক্টিভ ইন, যে যুদ্ধ বন্ধ করার জন্য কি এটা ইফেক্টিভ, বা এটা ইফেক্টিভ ওয়েতে কি, এটা কি ইফেক্টিভ ওয়েতে কাজ করছে। এটা কোশ্চেন আসতে পারে কেন, কারণ ইউএনএসসির কাজই তো হচ্ছে ইন্টারন্যাশনাল পিসকে বজায় রাখা। আর ইন্টারন্যাশনাল পিসে বজায় রাখতে পারছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এর চোখের সামনে রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, কিছু করতে পারছে না, ইসরায়েল গাজা ওয়ার হচ্ছে, কিছু করতে পারছে না, মানে এর এফিকেসি নিয়ে প্রশ্ন উঠছে। তো যাই হোক, এর স্ট্রাকচারটা তোমরা যদি দেখে নিই, এখানে 5টা পার্মানেন্ট মেম্বার আছে। 5টা পার্মানেন্ট মেম্বার কি কি, চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউকে এবং ইউএসএ। এই 5টা হচ্ছে এখানে পার্মানেন্ট মেম্বার, এবং 10টা এখানে নন পার্মানেন্ট মেম্বার থাকে। এই 10টা নন পার্মানেন্ট মেম্বার যেটা, সেটা 2 বছরের ভ্যালিডিটি থাকে। তো 2 বছর কোন একটা দেশ থাকলো, তারপরে অন্য দেশ পায়, এরকম করে। তো 10টা নন পার্মানেন্ট, টোটাল 15 জন থাকে, 5জন পার্মানেন্ট মেম্বার, 10জন নন পার্মানেন্ট। তো এখানে নন পার্মানেন্ট মেম্বার হিসাবে আফ্রিকার কোন দেশ এখানে জিজ্ঞেস করেছে, তো আফ্রিকার কোন দেশ, সোমালিয়া। আচ্ছা, আর কোন কোন দেশ হয়েছে, দেখো পাকিস্তানও কিন্তু জয়েন হয়েছে। হ্যাঁ, শুনতে একটু উদ্ভট লাগলেও ইউএনএসসি তে পাকিস্তান কিন্তু এখন মেম্বার। ইউএনএসসি তে আছে। আর এখন রিসেন্টলি আর জয়েন করছে ডেনমার্ক, গ্রিস, পানামা, সোমালিয়া, আর তার সাথে পাকিস্তান। ঠিক আছে, কিন্তু যেহেতু কোয়েশ্চেনটা বলেছে কোন আফ্রিকান কান্ট্রি, তো এখানে অ্যান্সার হয়ে যাবে সোমালিয়া। আর তাছাড়া তুমি জেনে নাও, পাকিস্তানও জয়েন হয়েছে, ডেনমার্ক জয়েন হয়েছে, গ্রিস জয়েন হয়েছে, এবং পানামা জয়েন হয়েছে। চলো, তো দেখো এখানে 1945 সালে এটা ইউএন চার্টারের ফলে এটা তৈরি হয়েছিল। এটা হচ্ছে 5টা পার্মানেন্ট মেম্বার আমি নাম বললাম, এবং 10টা নন নন পার্মানেন্ট মেম্বার, 2 বছরের টার্ম থাকে তাদের। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটিকে বজায় রাখা, কিন্তু এটা পারছে না করতে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ সিটি হ্যাজ রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি। ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি হিসাবে কাকে ঘোষণা করা হয়েছে। দেখো, হানয়কে ঘোষণা করা হয়েছে। হানয় কার ক্যাপিটাল বলো, হানয় হচ্ছে, দেখো লেখা আছে, ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হানয়। হানয় হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি। আচ্ছা, ইন্ডিয়ার যদি ক্লিনেস্ট সিটি আমরা বলি, ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটি হচ্ছে ইন্দোর। ইন্দোর। হুম। আচ্ছা, ভিয়েনা যদি আমরা বলি, তাহলে
লিভেবিলিটি ইন্ডেক্সে টপ কে করেছে? ভিয়েনা। মোস্ট লিভেবল সিটি, মোস্ট লিভেবল সিটি হচ্ছে ভিয়েনা। আচ্ছা, মোস্ট ট্রাফিক জ্যাম, মোস্ট ট্রাফিক কোথায় আছে কোন সিটিতে ওয়ার্ল্ডে? লন্ডন। আর যদি মোস্ট ট্রাফিক ইন্ডিয়ার কোন সিটিতে আছে আমরা বলি, তাহলে হয়ে যাবে বেঙ্গালুরু। আর থিম্পু কি? থিম্পু হচ্ছে ট্রাফিক লাইট ফ্রি সিটি, ট্রাফিক লাইট ফ্রি সিটি। আচ্ছা, আর ইন্ডিয়ার মধ্যে যদি ট্রাফিক লাইট ফ্রি সিটি আমরা বলি, সেটা হয়ে যাবে হচ্ছে কোটা। তো দেখো, আমি একটা কোশ্চেন হয়তো পড়ালাম, কিন্তু একটা কোশ্চেনের মধ্যে তোমাকে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। সেই জন্য শুধুমাত্র পার্টিকুলার কি কোশ্চেন করাচ্ছি সেটার উপর ফোকাস না করে ওভারঅল অ্যানালিসিসটা তোমরা ভালো করে শোনো, এটা তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। চলো পরে প্রশ্ন। হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট মেট্রো রেল নেটওয়ার্ক? দেখো, ইন্ডিয়াতে এখন মেট্রোর সম্প্রসারণ সম্প্রসারণ যে কত ভালো হচ্ছে, সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল বাসী হিসাবে কিন্তু ভালোই বুঝতে পারবে, ঠিক আছে? কলকাতাতে এখন তোমরা জানো অনেক জায়গাতে মেট্রোর কাজ চলছে বা অলমোস্ট শেষের পথে, এবং অনেক তো লাইন শুরু হয়ে গেছে, মানে কাজ কানেকশনও হয়ে গেছে। যেমন তোমরা জানো যে হাওড়া শিয়ালদা লাইন কানেক্ট হয়ে গেছে, এবং হাওড়া শিয়ালদা লাইনের সাথে ধর্মতলা জুড়ে দিয়ে আগে যে কবি সুভাষ টু দমদম লাইন ছিল সেটাও জুড়ে গেছে। এখানে ব্লু লাইন আর গ্রিন লাইন স্টার্ট হয়ে গেছে। তো ইন্ডিয়াতে মেট্রো রেল নেটওয়ার্ক কিন্তু বাড়ছে আস্তে আস্তে। তো ইন্ডিয়া হয়ে গেছে এখন থার্ড লার্জেস্ট। এক নম্বরে চায়না, তারপরে ইউএসএ, তারপরে হচ্ছে ইন্ডিয়া। এর প্রথম দুই আছে, এক দুই আছে হচ্ছে চায়না ইউএসএ, আর ইন্ডিয়া হলো এখন থার্ড লার্জেস্ট মেট্রো রেল নেটওয়ার্ক। দেখো, ইন্ডিয়ার এখন টোটাল মেট্রো রেলের নেটওয়ার্ক হয়ে দাঁড়ালো 1000 কিমি, 1000 কিমি। দেখো, টপে আছে চায়না এবং আমেরিকা, তারপরে এখন ইন্ডিয়া থার্ডে চলে এলো টোটাল লেন্থ ওয়াইজ, টোটাল মেট্রোর লেন্থ ওয়াইজ পুরো ইন্ডিয়াতে। দেখো পরে প্রশ্ন, দেখো অবিচুয়ারি থেকে কোশ্চেন কিন্তু আসে, কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটি মারা গেলে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং জিজ্ঞেস করা হয় ইনি মারা গেছেন রিসেন্টলি, ইনি কিসের সাথে যুক্ত ছিলেন। দেখো, রাজা গোপাল চিদম্বরম, তিনি রিসেন্টলি মারা গেছেন, ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের সঙ্গে। 1974 সালে যে পিসফুল নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল, সেটার সাথেও ইনি যুক্ত ছিলেন, এবং 1998-এর যে অপারেশন শক্তি, সেটার সাথেও ইনি যুক্ত ছিলেন। আচ্ছা, এখানে যদি আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নিই, দেখো কোন ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড একজন ব্যক্তি রিসেন্টলি মারা গেছেন, তিনি হচ্ছেন স্যাম বেনেগাল। স্যাম বেনেগাল, উনি মারা গেছেন। তো এইভাবে জিজ্ঞেস করবে যে স্যাম বেনেগাল রিসেন্টলি মারা গেছেন, উনি বিখ্যাত, উনি কি ছিলেন, বিখ্যাত কি ছিলেন? তো চারটে অপশন দেওয়া থাকবে, ওখানে অ্যান্সার হয়ে যাবে উনি ছিলেন ফিল্ম মেকার। আচ্ছা, পরে প্রশ্ন চলো। ইন হুইচ স্টেট দ্য ফার্স্ট ফটোগ্রাফিক এভিডেন্স অফ পাল্লাস ক্যাট হ্যাজ বিন ফাউন্ড? কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে পাল্লাস ক্যাটের ফটোগ্রাফিক এভিডেন্স পাওয়া গেছে? তো এটার অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হচ্ছে এটার অ্যান্সার। দেখো, এই পাল্লাস ক্যাটের নাম পাল্লাস ক্যাট কেন? একজন ব্যক্তির নাম অনুসারে এটা হয়েছে, পিটার সাইমন পাল্লাস। উনি 1776 সালে রাশিয়ার লেক বৈকাল থেকে এই স্যাম্পেল কালেক্ট করেছিলেন এবং এটাকে ডিসক্রাইব করেছিলেন। তো ওনার নাম অনুসারে এই ক্যাটটার নাম হচ্ছে পাল্লাস ক্যাট। এবং এটা মেনলি পাওয়া যায় হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়াতে, সেন্ট্রাল এশিয়াতে এবং চায়না এবং মঙ্গোলিয়ার বর্ডারে পাওয়া যায়। দেখো বর্ডার, কাজাকিস্তান, কিরগিস্তান, সেন্ট্রাল ইন্ডিয়াতে, সেন্ট্রাল এশিয়াতে পাওয়া যায়। এবং এটার যদি আইইউসিএন রেড লিস্ট জিজ্ঞেস করি, রেড লিস্টে এটার কোন স্ট্যাটাস? এটার স্ট্যাটাস হচ্ছে এলসি, লিস্ট কনসার্ন, এবং সাইটসে আছে অ্যাপেন্ডিক্স 2-তে। দেখো, যখনই একটা ইম্পর্টেন্ট স্পিসিস, কোন একটা স্পিসিস নিউজে আসে, আমাদের কিন্তু আইইউসিএন এর তার স্ট্যাটাস কি, রেড লিস্টের স্ট্যাটাস কি, এটা সবসময় জেনে নিতে হবে আমাদেরকে। সেটা ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড না এনডেঞ্জার্ড না কি, সেটা জেনে নিতে হবে। তো এটা কি? এটা হচ্ছে লিস্ট কনসার্ন। চলো পরে প্রশ্ন। ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট অর্গানিক ফিশারিজ ক্লাস্টার হ্যাজ বিন স্টার্টেড? দেখো, যখনই অর্গানিক ফিশারি বা অর্গানিক ফার্মিং এর কথা চলে আসে, আমরা জানি তার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সিকিম। আচ্ছা, এখানে তার মানে ফিশারিকে ইকো ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছে, পলিউশন ফ্রি বানানোর চেষ্টা হচ্ছে, ইকো ফ্রেন্ডলি বানানোর, যাতে সাস্টেনেবল হয় ফিশিংটা, তার চেষ্টা করা হচ্ছে। এটা কিসের আন্ডারে একটা প্রজেক্ট? দেখো, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আন্ডারে একটা প্রজেক্ট, এবং পুরো ব্যাপারটাকে ইকো ফ্রেন্ডলি ফিশারি করার চেষ্টা করা হচ্ছে, যাতে পলিউশন কম হয়। এবং ইট উইল প্রডিউস, দেখো বলা আছে অর্গানিক ফিশ, যেটা হবে অ্যান্টিবায়োটিক্স ফ্রি, কেমিক্যাল ফ্রি এবং পেস্টিসাইড ফ্রি। তো পুরো ইকো ফ্রেন্ডলি ফিশারিজ করার চেষ্টা চলছে। চলো পরে প্রশ্ন। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফুটবলার টু রিসিভ দ্য ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম? দেখো, আমাদের ভারতবর্ষে কিসের কি আছে হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার? কি? ভারত রত্ন, তাই তো? সেরকম আমেরিকাতে হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডারের নাম হচ্ছে ইউএস প্রেসিডেন্সিয়াল মেডাল ফ্রিডম। এটা কোন ফুটবলার জিতেছে রিসেন্টলি? লিওনেল মেসি। লিওনেল মেসি গত যে ফুটবল বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার হয়ে, সেই বিশ্বকাপ কিন্তু লিওনেল মেসি জিতেছে। আচ্ছা, এখানে আরো অনেকে পেয়েছে, টোটাল এবছর 19 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে আরো একজন যিনি ইম্পর্টেন্ট ব্যক্তি, তিনি হিলারি ক্লিন্টন, উনিও পেয়েছেন। তো বাকি যে, দেখো আমি নামগুলো লিখে দিয়েছি, সব ইম্পর্টেন্ট না। যে দু একটা যেগুলো ইম্পর্টেন্ট, সেটা আমি এমসিকিউ এর মাধ্যমে রেখে দিয়েছি আর বলে দিলাম। আর বাকি তোমরা লিস্টটা দেখে নিতে পারো, সব মনে রাখার দরকার নেই, মনে রাখতে পারবেও না।
আচ্ছা। আচ্ছা, এই অ্যাওয়ার্ড দেওয়া আমেরিকাতে শুরু হয় 1963 সাল থেকে, যখন জন এফ কেনেডি প্রেসিডেন্ট ছিলেন সেই সময় থেকে দেওয়া স্টার্ট হয়েছে। ভারতে যেটা আমরা ভারতরত্ন, আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অনার, সেটা হচ্ছে আমেরিকাতে হাইয়েস্ট সিভিলিয়ান অনারের নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। এবং আমেরিকার সোসাইটি যারা কন্ট্রিবিউট করেছে বা অ্যাজ এ হোল ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ড পিসের জন্য যারা কন্ট্রিবিউট করেছে, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। চলো পরে প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ফিল্ম অ্যাট দ্য 82nd গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড 2025? 2025-এর গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্মের তকমা কে পেয়েছে? তো বেস্ট ফিল্মের তকমা পেয়েছে দ্য ব্রুটালিস্ট। আচ্ছা, ওপেনহাইমার গত বছরের অস্কারে বেস্ট ফিল্ম পেয়েছে। স্ট্যাডো কি হয়েছে? কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যাডো। আর লাপাতা লেডিস, এটা হচ্ছে 2025-এ ইন্ডিয়ার অফিসিয়াল এন্ট্রি ছিল অস্কারে, কিন্তু এটা এখন আউট অফ রেস হয়ে গেছে। দেখো বাকি আর যারা যারা উইনার আছে তার নাম আমি লিখে দিয়েছি, তোমরা একবার করে দেখে নেবে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এগুলো শুধু দেখে দেখে পড়ার কোনো মানে হয় না, এগুলো তুমি একবার দেখে নেবে, হয়ে যাবে। আচ্ছা, হুইচ ইউনিয়ন মিনিস্টার লঞ্চ দ্য ভারত ভারত পোল পোর্টাল? কে লঞ্চ করেছেন? আমাদের হোম মিনিস্টার অমিত শাহ। দেখো ব্যাপারটা বোঝো। ধরো ইন্ডিয়াতে কোনো ধরো একটা ক্রাইম হয়েছে, ঠিক আছে? ধরো একটা কেউ ক্রাইম করেছে, সেই ক্রাইমটা ধরো ফ্রান্সে বসে কোনো একজন ক্রিমিনাল করছে, ধরো সাইবার ক্রাইম, ঠিক আছে, ফ্রান্সে বসে করছে। তো ইন্ডিয়ার যে ধরো ইনভেস্টিগেশন এজেন্সি আছে, এ কি চাইবে? যে ফ্রান্সের গভর্নমেন্ট বা ফ্রান্সের যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে সে আমাকে ইনফরমেশন শেয়ার করুক। তো কান্ট্রি টু কান্ট্রি এরকম ইনফরমেশন শেয়ার করতে হবে, তার জন্য একটা কোনো যদি সংস্থা থাকে তাহলে ভালো হয়। সেই সংস্থাটার নাম কি? ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ, ইন্টারপোল। তো ইন্টারপোল কি করে, সমস্ত দেশের যে ন্যাশনাল যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদের মধ্যে কোলাবোরেশন করে এবং রিয়েল টাইম ডেটা শেয়ারিং করে এই যে ক্রিমিনালদের সম্পর্কে, মানি লন্ডারিং সম্পর্কে, যাতে কি হয় ইন্টারন্যাশনালি যারা ফিউজিটিভ আছে বা যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরতে সুবিধা হয়। তো সেইটা যাতে আরো ধরতে সুবিধা হয়, ভারতবর্ষের সমস্ত যাতে যত সেন্ট্রাল বা স্টেট লেভেলের ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারা যাতে রিয়েল টাইম ডেটা সহজে পেয়ে যায়, তার জন্য এই ভারত পোল পোর্টাল লঞ্চ করা হলো, যাতে ইন্টারপোলের সাথে কানেকশনটা আরো স্ট্রেনদেন। এটা সিবিআই ডেভেলপ করেছে এবং ইন্টারপোলের সাথে এর ফলে আরো কানেকশন বাড়বে, তো আমরা রিয়েল টাইম ডেটা আরো সহজে পাবো। এটাই হচ্ছে এটার মেন উদ্দেশ্য। বাকি আমি তো এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। হুইচ কান্ট্রি রিসেন্টলি অফিসিয়ালি বিকেম দ্য 10th ফুল মেম্বার অফ ব্রিক্স? কে হয়েছে? ইন্দোনেশিয়া হয়েছে। দেখো ব্রিক্সের প্রথমে নাম ছিল ব্রিক, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। 2010 সালে সাউথ আফ্রিকা জয়েন হয়, এর নাম হয় ব্রিক্স। এখন আরো 5টা কান্ট্রি জয়েন হয়েছে, সেটা হচ্ছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং ইউএই। আচ্ছা, সৌদি আরবে জয়েন হওয়ার কথা ছিল, সৌদি আরব জয়েন হয়নি। আর অফিসিয়ালি এবার ব্রাজিল 2025-এ ব্রিক্সের যে হোস্ট সে ঘোষণা করেছে যে ইন্দোনেশিয়া 10th ফুল মেম্বার হিসাবে জয়েন করবে। দেখো ইন্দোনেশিয়ার ম্যাপ দিয়ে দিচ্ছি, তো ইন্দোনেশিয়া হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার প্রথম কান্ট্রি যে ব্রিক্সে জয়েন করলো। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া? বাহাদুর সিং সাগ্গু। ইনি একজন শর্টপুট প্লেয়ার ছিলেন, ইনি ভারতকে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন এবং এশিয়ান গেমসে উনি গোল্ড মেডেলও জিতেছেন। ঠিক আছে, এখানে সব লেখা আছে যা যা আমি বললাম, সেগুলো একবার করে দেখে নেবে। তো উনি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি হয়েছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1946 সালে। তাহলে পরে প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য বিসিসিআই রিসেন্টলি? সেক্রেটারি কে ছিলেন বিসিসিআই এতদিন? জয় শাহ ছিলেন এতদিন। জয় শাহ এখন কি? জয় শাহ এখন হচ্ছে আইসিসি চেয়ারপারসন। এবং জয় শাহর জায়গায় তাহলে এখন অ্যাপয়েন্ট হলেন দেবজিৎ সাইকিয়া। আর রজার বিনিকে, রজার বিনি হচ্ছে বিসিসিআই কে প্রেসিডেন্ট। তাহলে বিসিসিআই প্রেসিডেন্টের নাম রজার বিনি, বিসিসিআই সেক্রেটারির নাম দেবজিৎ সাইকিয়া, আর আইসিসি চেয়ারপারসনের নাম হচ্ছে জয় শাহ। পরে প্রশ্ন, ইন হুইচ স্টেট ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লে দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য কান্ট্রিজ ফার্স্ট গ্রিন হাইড্রোজেন হাব প্রজেক্ট? কান্ট্রির প্রথম, দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব প্রজেক্ট কোথায় শুরু করা হচ্ছে, শুরু করা হলো, কোথায় লঞ্চ করা হলো ব্যাপারটা? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার দেখো আমরা ব্যাপারটা একটু বুঝে নিই। আমাদের একটা হচ্ছে ব্রাউন হাইড্রোজেন হয়, একটা হয় ব্লু হাইড্রোজেন, একটা হয় গ্রিন হাইড্রোজেন। তো ব্রাউন হাইড্রোজেন হচ্ছে দেখো একটা সোর্স অফ এনার্জি, যেখানে যে ইলেকট্রোলাইসিসটা হয় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, মানে গ্রিন হাউস গ্যাস কিন্তু প্রচুর এমিট হয়, গ্রিন হাউস গ্যাস এমিট হয়। ব্লু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, এখানেও যে এটা সোর্স অফ এনার্জি, যেখানে ইলেকট্রোলাইসিস যেটা হয় সেখান থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড যে গ্রিন হাউস গ্যাস এমিশন হয় সেটাকে ক্যাপচার করে রাখা হয়। আর গ্রিন হাইড্রোজেন এটা একটা সোর্স অফ এনার্জি যেখানে ইলেকট্রোলাইসিসটা রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে হয়, তো এখানে গ্রিন হাউস গ্যাস এমিশনটা হয় না। তো এইটা হচ্ছে আমি কনসেপ্ট গ্রিন হাইড্রোজেনের কনসেপ্ট। তার সাথে সাথে আমি রিলেটেড ব্রাউন হাইড্রোজেন, ব্লু হাইড্রোজেন এটাও তোমাকে বলে দিলাম। তো দেখো, পিএম মোদি লেজ ফাউন্ডেশন স্টোন অফ দ্য ফার্স্ট গ্রিন হাইড্রোজেন হাব ইন আন্ধ্রা। ইন হুইচ স্টেট
ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই হ্যাজ বিন ডিসকভার। কোথায় হয়েছে? এটা ত্রিপুরাতে। ত্রিপুরার দেখো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, সিপাহিজালা, সেখানে এটা পাওয়া গেছে। দ্য ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই, রেয়ার বাটারফ্লাই স্পিসিস হ্যাজ বিন ডিসকভার ইন ত্রিপুরা। যেহেতু এটা রেয়ার, সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর শিডিউল 2 তে এটার স্থান আছে। আচ্ছা, আগে এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের টোটাল 6টা শিডিউল ছিল। 2022 সালে এতে অ্যামেন্ডমেন্ট হয় এবং 6টা শিডিউলকে এখন কমিয়ে করে দেওয়া হয়েছে 4টে শিডিউল। ঠিক আছে, এবং এই অ্যামেন্ডমেন্ট থেকে 2022-এ যেহেতু এটার অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, 2023-এর ইউপিএসসি প্রিলিমসে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল ভারতের কোন স্টেটে হবে? এটা হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে দেখো 5 বছর পর আবার এই ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে আশা করা হচ্ছে যে 200টা বার্ডের ভ্যারাইটি এখানে আসবে এই টাইমে। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড হিন্দি ডে কবে হচ্ছে? এটা হচ্ছে তোমার 10ই জানুয়ারি। দেখো, ওয়ার্ল্ড হিন্দি ডে 10ই জানুয়ারি। পরের প্রশ্ন, জন মাহামা বিকেম দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ফর দ্য থার্ড টাইম? কোথাকার? ঘানা। তোমরা কি করবে, পলিটিক্যাল ম্যাপটা দেখো আমি এখানে জুড়ে দিয়েছি, ঘানা একবার দেখে নাও। তোমরা আশেপাশে যে বর্ডারিং কান্ট্রি সেটা সবসময় দেখে নাও। দেখো, তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য রিসেন্টলি রিলিজ হ্যান্ডলে পাসপোর্ট? হ্যান্ডলে পাসপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এটা আমি তোমাদেরকে খুঁজতে দিলাম, ঠিক আছে। হ্যান্ডলে পাসপোর্টে ইন্ডিয়ার কত, আমি পরের দিনের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে তোমাকে বলে দেবো। এটা তোমাদের আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম আজকে, দেখি। আর তোমরা যারা জানো তারা কমেন্টে লিখবে। আমি শুধু এই হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স সম্পর্কে বলে দিচ্ছি। এটা হচ্ছে, দেখো তোমার ধরো একটা ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার পাসপোর্ট আছে, ঠিক আছে। এই ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে কত হ্যাসেল ফ্রি ভাবে উইদাউট ভিসা কটা ডেস্টিনেশনে যেতে পারবে, তার উপর ভিত্তি করে এই ইন্ডেক্সটা তৈরি করা হচ্ছে। মানে ধরো কারো কাছে কোনো একটা পার্টিকুলার দেশের পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা নিয়ে ভিসার ঝঞ্ঝাট ছাড়া সে কটা ডেস্টিনেশন যেতে পারবে, কত ইজিলি যেতে পারবে, কতদিন ইজিলি থাকতে পারবে, সেইটার উপর ভিত্তি করে এই হ্যান্ডলে পাসপোর্ট ইন্ডেক্স বানানো হয়েছে। আচ্ছা, হ্যাপিনেস ইন্ডেক্স, সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 126। এখানে টপ কে করছে? ফিনল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্সে 116 ইন্ডিয়া র্যাঙ্ক, টপ আইসল্যান্ড। জেন্ডার গ্যাপ রিপোর্টে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 129, টপ আইসল্যান্ড। করাপশন ইন্ডেক্সে এরকম, লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এইভাবে সব আমি ইন্ডেক্স কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা কিন্তু একবার দেখে নেবে। এটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা দেখে নেবে। পরে প্রশ্ন দেখো, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্স এ রিওয়ার্ড অফ $1 million ফর ডিকোডিং দ্য ইন দ্য স্ক্রিপ্ট? ইন দ্য স্ক্রিপ্টকে ডিকোড করার জন্য, যদি কেউ ডিকোড করতে পারে তাকে $1 million রিওয়ার্ড দেওয়া হবে। এটা কে ঘোষণা করেছে? এটা তামিলনাড়ু গভর্নমেন্ট ঘোষণা করেছে। এটা তামিলনাড়ু গভর্নমেন্ট ঘোষণা করেছে। আচ্ছা, এটার ব্যাপারটা একটু বুঝে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। একটু বলে দিই আমি, দেখো, একটা হয় প্রি হিস্ট্রি, একটা হয় প্রোটো হিস্ট্রি, একটা হয় হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে হচ্ছে শুধুমাত্র আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে, কোনো রিটেন এভিডেন্স কিন্তু নেই। প্রোটো হিস্ট্রি মানে হচ্ছে রিটেন এভিডেন্স আছে, কিন্তু সেই রিটেন এভিডেন্সটা ডেসিফার করা যায়নি। তো তার এক্সাম্পল হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু অনেক কিছু আমাদের রিটেন স্ক্রিপ্ট আছে, কিন্তু সেই রিটেন স্ক্রিপ্ট গুলোকে আমরা এখনো পর্যন্ত ডেসিফার করতে পারিনি, যে সেগুলো যে লেখা আছে তার মানে কি, সেগুলো কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। ঠিক আছে, সেজন্য এটা অ্যানাউন্স করা হয়েছে, তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ কান্ট্রি মাউন্ট ইবু ভলকানো হ্যাজ ইরাপ্টেড? কোথায় ইরাপ্ট হয়েছে মাউন্ট ইবু? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। দেখো, ইন্দোনেশিয়ার ম্যাপটা আমি একবার দিয়ে দিয়েছি। তো তোমরা কি করবে, যে যখন ম্যাপগুলো দিয়ে দিচ্ছি না, সেই ম্যাপগুলো থেকে তোমরা কি করবে, ম্যাপগুলো থেকে একবার করে তোমরা নিজের একবার, মানে বাড়িতে একবার যখন পরে হয়ে যাবে, তখন তোমরা কিন্তু দেখে নেবে নিজে নিজে। ঠিক আছে, দেখো, হ্যান্ডলে, আচ্ছা, এটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। হুম, আমি এটা একবার কনফার্ম হয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কত হবে, কারণ এটা 2025-এর যেটা ইন্ডেক্স। হুম, তো আচ্ছা, তো আগের বছর ইন্ডিয়ার যে র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 80th। এখন র্যাঙ্ক হয়ে গেছে হচ্ছে 85th, ঠিক আছে, 2025-এ। কারণ 2024-এ ভারত ছিল 80th, এখন আরো একটু খারাপ হয়ে গেছে। তো আমি হোমওয়ার্ক ভাবলাম প্রথমে হোমওয়ার্ক দিয়ে দেবো, তারপর দেখলাম না, বলেই দিই। ঠিক আছে, দেখো চলো পরে প্রশ্ন। আচ্ছা, এটা বললাম, চলো। দ্য সিক্স স্করপিয়ন সাবমেরিন of Project P-75 was inducted into the Indian Navy. What is his name? ইন্ডিয়ান নেভির যে প্রজেক্ট P-75 আছে, আচ্ছা, এই প্রজেক্ট P-75 কি চাইছে? চাইছে যে ইন্ডিয়া সাবমেরিন ইন্ডিজেনিয়াসলি
প্রডিউস করুক, স্বদেশীয় প্রডিউস করা হোক সাবমেরিন গুলোকে, মানে আমরা যেন ইন্ডিয়ার যে নেভির জিনিসপত্র লাগবে সাবমেরিন, এগুলো যেন আমরা আমাদের দেশেই বানাতে পারি ঠিক করে। তার জন্য এই প্রজেক্ট P-75। এর আন্ডারে টোটাল 6টা স্করপিয়ন সাবমেরিন থাকবে। সিক্স যেটা স্করপিয়ন, তার নাম হচ্ছে ভাগসির। এবং বাকি 5টা কি কি? একটা কান্দেরি, একটা ভেলা, একটা ভাগির। তাহলে এখনো কটা পড়ে থাকলো? এখনো দুটো পড়ে থাকলো। একটা হচ্ছে কালবেরি, একটা হচ্ছে কালবেরি, আর একটা হচ্ছে একটা তো খান্দেরি, আর একটা কারাঞ্চ। তাহলে একটা কালবেরি, একটা কারাঞ্চ, একটা খান্ডেরি, একটা ভেলা, একটা ভাগির, একটা ভাগসির। এই 6টা হয়ে গেল। চলো পরে প্রশ্ন, জোসেফ আউন ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? হুইচ কান্ট্রি? এটা হবে লেবানন। দেখো লেবানন ম্যাপ দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। দেখো এই পোর্শনটা কিন্তু একটু পলিটিক্যালি এখন একটু সেন্সিটিভ, ইসরায়েল গাজা যেহেতু ওয়ার হলো, তাই তোমরা কিন্তু এই জায়গাটা একটু দেখে নেবে। এই যে ওয়েস্ট ব্যাংক ইসরায়েল, এই জায়গাটা একটু কে কার সাথে বর্ডার শেয়ার করছে, এটা কিন্তু দেখে নেবে। চলো পরের প্রশ্ন, হুইচ ইউএস স্টেট ইজ ফেসিং সিভিয়ার ওয়াইল্ড ফায়ার? এই ওয়াইল্ড ফায়ার থেকে আমি একটা মেন্সে কোশ্চেন রেখেছি। ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে কিন্তু ওয়াইল্ড ফায়ার এখন হচ্ছে, দেখো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি উইল হোস্ট 20th CSPOC ইন 2026? কে হোস্ট করবে? এটা ইন্ডিয়া হোস্ট করবে। এটা ইন্ডিয়া হোস্ট করবে। এটা কি? দেখো যত কমনওয়েলথ নেশন আছে তাদের যত প্রিসাইডিং অফিসার আছে তাদেরকে নিয়ে একটা মিটিং হবে, একটা কনফারেন্স হবে, সেখানে এআই এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে পার্লামেন্টারি ফাংশনে ইউজ করা যায় সেটা এখানে বলা হবে। এবং প্রিসাইডিং অফিসার মানে কি? আমরা লোকসভার ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার মানে কি স্পিকার, আর রাজ্যসভার ক্ষেত্রে আমরা প্রিসাইডিং অফিসার বলি চেয়ারপারসন, যিনি হচ্ছেন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারপারসন আমাদের দেশের ক্ষেত্রে। 57th অ্যানুয়াল কনভেনশন অফ দ্য ইন্ডিয়ান ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন স্টার্টেড অন 10 জানুয়ারি 2025। কোথায়? রায়পুর, ছত্তিশগড়ে এটা স্টার্ট করা হয়েছে। ঠিক আছে, এটার থিম কি? ওয়াটার 360 ডিগ্রিজ এটার থিম, এবং এটা ওয়াটার কনজারভেশনের উপর জোর দিচ্ছে। হু হ্যাজ লঞ্চ মিশন মৌসম? মিশন মৌসম কে লঞ্চ করেছে? নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করেছে। দেখো আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের 150 বছর সেলিব্রেশন হচ্ছে। 1875 সালে এটা এস্টাবলিশ হয়েছিল, তো 2025 সালে 150তম যে ফাউন্ডেশন ডে, সেইটা উপলক্ষে এটাকে মিশন মৌসুমটাকে লঞ্চ করা হলো। হুম। এটাতে দ্য প্ল্যান হাইলাইটস অ্যাডভান্সমেন্ট ইন ওয়েদার ফোরকাস্টিং, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যান্ড ওয়েদার ম্যানেজমেন্ট স্টাডি। তো এই হলো আমাদের 30টা এমসিকিউ। এবার আমরা দুটো মেন্সের কোশ্চেন রেখেছি। দেখো তোমরা জানো রিসেন্টলি ইউনিয়ন গভর্নমেন্ট কি করেছে? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দিয়েছে কয়েকটা ল্যাঙ্গুয়েজকে, মারাঠি, পালি, প্রাকৃত, আসামিজ, বেঙ্গলি। এই কনটেক্সটে কোশ্চেন করা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ক্রাইটেরিয়া কি কি এবং তার অ্যাসোসিয়েটেড বেনিফিট কি কি আছে। তোমরা ইন্টুতে একটা লিখতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড একটা ইন্টু দিতে পারো, যে রিসেন্টলি দেওয়া হয়েছে যে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি যেটা আছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে, সে তার রেকমেন্ডেশন অনুসারে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে স্ট্যাটাস দেওয়ার যে ক্রাইটেরিয়া সেটাকে চেঞ্জ করা হয়েছে রিসেন্টলি। এটা বলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইন্ট্রো তোমরা দিতে পারো। অথবা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা কত সালে এসেছিল? 2004 সাল থেকে, 2004 সালে এই কনসেপ্টটা প্রথমে এসেছিল, এবং এখন পর্যন্ত টোটাল 6টা, এর আগে পর্যন্ত টোটাল 6টা ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা দেওয়া হয়েছিল, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দেওয়া হয়েছিল, এটা তোমরা বলতে পারো। তো এটা ইন্টু হয়ে গেল। তারপরে আমরা বডিতে ঢুকে যাবো যে ক্রাইটেরিয়া কি। তো তুমি বলবে যে এই ল্যাঙ্গুয়েজটার 1500 থেকে 2000 বছরের একটা ইতিহাস থাকতে হবে, মানে ডকুমেন্টেড হিস্ট্রি থাকতে হবে, এটার একটা অরিজিনালিটি থাকতে হবে, মানে একটা কালচারাল হেরিটেজ থাকতে হবে, এটার একটা অরিজিনাল লিটারারি ট্রেডিশন থাকতে হবে, এবং এটা ডিস্টিংক্ট হতে হবে বাকি যে পরে এর থেকে যে পরবর্তীকালে যে ভাষাগুলো জন্ম নিয়েছে তার থেকে এটা ডিস্টিংক্ট হতে হবে। তো এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আচ্ছা, আর যদি এই স্ট্যাটাসটা কাউকে দেওয়া হয় তাহলে তার বেনিফিট কি? এখানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে দুজনকে, এই ফিল্ডের সাথে যারা যুক্ত, এই ভাষার সাথে যারা যুক্ত, এই ভাষার সাথে যুক্ত সেন্টার অফ এক্সিলেন্স বানানো হবে কিছু কিছু, এই ভাষায়, এই ভাষাকে প্রমোশন করা হবে, এর জন্য রিসার্চ করার জন্য ফান্ডিং দেওয়া হবে, এবং এডুকেশনাল সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, এবং লাস্টে তোমরা, তো এটা বডিতে লিখবে, তারপরে লাস্টে তোমরা কনক্লুশনে লিখতে পারো যে এদের রিচ যে লিটারারি এবং কালচারাল হেরিটেজ আছে এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলোর, যেগুলোকে দেওয়া হয়েছে, সেটাকে তোমরা হাইলাইট করতে পারো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ফরেস্ট ফায়ার রিসেন্টলি হয়েছে, তো এখান সম্পর্কে একটা কোশ্চেন করেছে, ডিসকাস দ্য এক্সটেন্ট অফ প্রবলেম অ্যান্ড এফোর্ট ডান বাই দ্য গভর্নমেন্ট টু মিটিগেট দ্য ফরেস্ট ফায়ার। দেখো এখানে একটা কোশ্চেন বলছে ফরেস্ট ফায়ার হলে কি হয়? লস অফ ফরেস্ট কভার হয়, ওয়াইল্ড লাইফ মারা যায়, এবং গ্রিন হাউস গ্যাস এমিট হয়। তার মানে 3টে প্রবলেম হয়। আচ্ছা তোমরা কিন্তু দেখে লিখতে পারো যে রিসেন্টলি দেখো ইউএসএ তে ফরেস্ট ফায়ার হয়েছে, সেই জন্য গোটা ওয়ার্ল্ড কমিউনিটি এবার এই ফরেস্ট ফায়ার নিয়ে আরো বেশি কনসার্ন হয়ে পড়েছে। এইভাবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস কন্টেক্সুয়াল একটা তোমরা ইন্ট্রো দিতে পারো। তারপরে বডিতে যখন তোমরা ঢুকবে, ফরেস্ট ফায়ারের ট্রিপল বার্ডেন নিয়ে তোমরা কথা বলবে। দেখো যে একটা ফরেস্ট ফায়ার হলে প্রথম কথা ফরেস্ট কভার লস হয়, তারপরে যারা ওয়াইল্ড লাইফ থাকে তারা মারা যায়, তার সাথে সাথে গ্রিন হাউস গ্যাস এমিট হয়, মানে 3টে নেগেটিভ জিনিস একসাথে হয়। তো এটার প্রবলেমটা কিরকম? এটা সিজনাল অকারেন্স হয়। হ্যাঁ,
যখন সামার টাইমে বা পোস্ট মনসুন সেশনে হয়, যখন হাই টেম্পারেচার থাকে, ড্রাই ভেজিটেশন থাকে এবং উইন্ড প্যাটার্ন এক ধরনের থাকে, সেই সময় এটা হয়। এবং অ্যান্থ্রোপোজেনিক কজ কি কি আছে? এটা তো গেল ন্যাচারাল কজ। অ্যান্থ্রোপোজেনিক কজ হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক এগ্রিকালচার, শিফটিং কাল্টিভেশন, নেগলিজেন্স, এগুলো হচ্ছে কারণ, এই কারণে হয়ে থাকে। এবং তার ফলে আহ, যে ইকোনমিক অ্যান্ড হেলথ ইম্প্যাক্ট হয় এটার জন্য, যে ইকোনমিক লস প্রচুর হয়, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়ে যায়, তার সাথে সাথে পলিউশন হচ্ছে, মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তো এটা তোমরা লিখতে পারো, হেলথ ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, এই ওয়াইল্ড ফায়ারের ফলে, এই মানে ফরেস্ট ফায়ারের ফলে যেটা হয় সেটা তোমরা লিখবে। তারপরে গভর্নমেন্ট কি কি মেজার্স নিয়েছে সেটা লিখতে পারো, যে ইন্ডিয়াতে কি কি মেজার্স আছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ফরেস্ট ফায়ার 2018, এটার কথা মেনশন করতে পারো তোমরা। ঠিক আছে? ন্যাশনাল ফরেস্ট পলিসির কথা তোমরা মেনশন করতে পারো। ফরেস্ট ফায়ার অ্যালার্ট সিস্টেম 3.0 ওর কথা তোমরা মেনশন করতে পারো। তারপরে বলতে পারো কি ডিপ্লয়মেন্ট অফ ড্রোনস ফর মনিটরিং ফরেস্টের এরিয়া ইন হাই রিস্ক জোন, এগুলো সবই গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে। আর কি কি হতে পারে? করা যেতে পারে, কমিউনিটি ইনভলভমেন্ট করা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং করা হচ্ছে, এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন তো আছেই। যেমন ধরো পার্টনারশিপ উইথ, কার কার সাথে পার্টনারশিপ করা হয়েছে, গ্লোবাল অর্গানাইজেশন লাইক UNFAO সাথে আমরা এই ব্যাপারে এটাকে মিটিগেট করার জন্য কোলাবরেট করছি। এবং তারপরে তোমরা কিছু ওয়ে ফরওয়ার্ড দিয়ে দিলে, ওয়ে ফরওয়ার্ড আমি লিখে নিয়েছি, একবার দেখে নেবে। তো সবসময় যখন চ্যালেঞ্জেস বলছো, তার সাথে ওয়ে ফরওয়ার্ড দিয়ে দেবে। আর তারপরে কনক্লুড করবে যে দেখো, বাই প্রায়োরিটাইজিং ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্ট, ইন্ডিয়া ক্যান এনশিওর ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, কন্ট্রিবিউট টু গ্লোবাল ক্লাইমেট। কেন? কারণ তুমি প্রবলেমের তিনটে প্রবলেম বলেছো, যে দেখো ফরেস্ট কভার কমে যাচ্ছে, সেজন্য তুমি বললে ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্ট দরকার। তারপরে বললে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট নষ্ট হচ্ছে কেন? কারণ ওয়াইল্ড লাইফ মারা যাচ্ছে, সেজন্য বললে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। এবং বললে গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, সে জন্য বললে গ্লোবাল ক্লাইমেট গোলস কে অ্যাচিভ করতে হবে। তো যেটা প্রবলেম বললে তার সলিউশন দিয়ে তুমি কনক্লুশন করে দিলে, তাহলে তোমার অ্যান্সারটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো তাহলে আজকের ভিডিওতে আমরা এত দূরই থাকলো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।